এই যে এই ভাতিজা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্য সন্তান এবং বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি সে কিন্তু দুর্দান্ত একটা বক্তব্য দিয়েছে এই একদিন না দুই দিন আগে কোনো একটা সভায়, যেখানে ওই যে সেভেন সিস্টার্স কী করবে ওই স্বাধীন করে দেওয়ার জন্য কথাটা বলবে, মনে হয় যে ওই ধরনের বা ওই অনুষ্ঠানেই মনে হয় এই কথাটা বলছে। অর্থাৎ আমরা খালি ওই তার সেভেন সিস্টার্স নিয়েই কথা বলেছি, বাট বাকি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সে বলছিল, এগুলো অনেক ক্ষেত্রে এড়িয়ে গেছে। এখন এই যে হঠাৎ করে নজরে আসলো দুর্দান্ত একটা বক্তব্য, যা দেখে আমরা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে অনুপ্রাণিত এবং উৎসাহিত। আসলে এই ভাতিজা এই অল্প বয়সে এত দুর্দান্ত চিন্তাভাবনা করে এবং দেশকে নিয়ে যে এত চিন্তাভাবনা করে, দেশকে নিয়ে যে তার এত মানে মাথা ব্যথা, এইটা এই বাংলাদেশের অনেক বয়োবৃদ্ধ নেতা যারা আছে, দেশ একসময় চালিয়েছে, অনেক ক্ষমতাটা মধ্যে ছিল, তারাও এত গভীরভাবে তারা চিন্তা করেছে আমার তো মনে হয় না। তো যাই হোক, বুড়া ধুড়া যারা নাকি এখন আর ভালো কিছু আর দেশকে দিতে পারবে না, তবে এদেরকে তো এখন পরিত্যাগ করতেই হবে। আমাদেরকে তো ভাতিজা হাসনাত আবদুল্লাহ এবং তার মতো আরও যে তার যে আরও অনুসারী আছে, তার সঙ্গী সাথী যারা নাকি দেশের ভবিষ্যৎ কাণ্ডারি, এদেরকে আমাদের কী করতে হবে, আলিঙ্গন করতে হবে, স্বাগতম জানাতে হবে, তাই না? তো ভাতিজা কী বলছে? ভাতিজা বলছে যে ভারতের হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত। কালের কণ্ঠ এই খবরটা প্রচার করছে। তো আমার নজরে একটু দেরিতে আসলো অবশেষে আসছে, তো এটাই বেশি, তাই না? আর এই ধরনের চমৎকারিত্বপূর্ণ যে সমস্ত বক্তব্য বিবৃতি, এগুলো আবার আমার নজরে আসলে আমি আবার লোভ সামলাইতে পারি না। মানে লোভ সামলানো আমার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তখন ওই যে একটা ভিডিওর অবতারণা না করে আমি কিন্তু আর থাকতে পারি না। তো সেই হেতু এই ভিডিওর অবতারণা ভাতিজা কিন্তু খাঁটি কথা বলছে। আসলে ভারতের লোকজন এবং সরকার, তাদের লাজ লজ্জা শরম কোনো কিছু আছে? আমার তো মনে হয় না, অনেকটা বেহায়া টাইপের। তারা কি এই গত 1.5 বছর ধরে দেখছে না যে এই বাংলাদেশের মানুষ তাদেরকে কত ঘৃণা করে? শেখ হাসিনা 15-16 বছর ধরে আর্টিফিশিয়ালি সে বন্ধুত্ব ধরে রাখছিল এবং সে নিজেই কিন্তু এবার বাংলাদেশের মানুষের মধ্যে এমন জিনিসের চাষ করেছিল খুবই সযতনে, যাতে করে বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি মুসলিম উইল হ্যাভ দ্য হেট্রেড টুয়ার্ডস ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান পিপল। এবং ধর্মীয় কারণে শেখ হাসিনা 15-16 বছর ধরে অনেক বাহ্যিক হয়তো অবকাঠামোগত উন্নয়ন করছে, ইনফ্রাস্ট্রাকচারাল কিছু জিনিস, যেমন মেট্রো রেল, তারপরে মনে করেন পদ্মা সেতু, তারপরে বিমানের থার্ড টার্মিনাল সহ, তারপরে এক্সপ্রেস এলিভেটর, কিছু উন্নতি তো করছেই, দৃশ্যমান এগুলা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা করছে, যেটা আমি কিন্তু প্রায় বলি, আমাকে বলতেই হয়, সেটা হলো বাংলাদেশের মানুষগুলোকে এমন ভয়ানক ধর্মান্ধ করেছে, যারা কিন্তু বস্তুত তার এই যে মানে ইনফ্রাস্ট্রাকচারাল যে অবকাঠামো, যে কাঠামোগুলো উনি তৈরি করছেন, এইগুলো চালানোর মতো যোগ্যতা সম্পন্ন কিন্তু কেউ না। যেমন মনে করেন যে এই যে মেট্রো রেল, এইগুলো রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স করার মতো লোকজন কিন্তু বাংলাদেশে কম। মনে করেন যে আগে যারা কিছু দক্ষ আছে তারা হয়তো করতে পারলো, বাট এর পরবর্তী প্রজন্ম কিন্তু এগুলো করতে পারবে না, কারণ এদের মাথার মধ্যে খালি ধর্ম, ইসলাম, এছাড়া আর কিছুই নেই। এরা কিন্তু ওই যে বুয়েট থেকে যে পাস করে বেরোনো ইঞ্জিনিয়াররা, এরা কিন্তু ওই হয়তো তত্ত্বগতভাবে হয়তো কিছু লিখতে টেখতে পারে, কিন্তু এদের প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু একেবারেই জিরো। এদেরকে কিন্তু কোনো একটা প্রজেক্টে নিয়ে যদি প্র্যাকটিক্যাল কোনো কাজে লাগিয়ে দেওয়া হয়, এরা কিন্তু করতে পারে না। এর তুলনায় কিন্তু ভারতের একটা ডিপ্লোমা ইনস্টিটিউট থেকেও মনে করেন যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে আসে, তারাও কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ভালো করতে পারে। এবং এই কারণেই বস্তুত বাংলাদেশে বিভিন্ন প্লান্টে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্লান্টে, বিভিন্ন মিল কলকারখানা ফ্যাক্টরিতে, যদিও তার মালিকগুলো আবার ভয়ঙ্কর ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, তারপরও আবার বাধ্য হয়ে তাদের মিল কলকারখানা ফ্যাক্টরিগুলোকে চলমান রাখতে ভারত থেকে কিন্তু অনেক টাকা দিয়ে হায়ার করে আনে।
এবং এই জন্য দেখছেন যে গত 1.5 বছর ধরে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে কত ঘৃণামূলক, কত উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে না। এবং ওই আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল সে আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে বলছিল না যে বাংলাদেশে 26 লক্ষ লোক কাজ করে, তো তাদেরকে এবং বাংলাদেশের ছেলেপেলেরা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ করে রাস্তায় ফ্যা করে ঘুরে 420 ডিগ্রি করে। তো তখন সে দাবি করছিল যে এই 26 লক্ষ ভারতীয়দেরকে চাকরি থেকে বরখাস্ত করে বাংলাদেশের এই বেকার পোলাপাইনদেরকে সেখানে নিয়োগ করা। পরবর্তীতে এই প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, এই আসিফ নজরুলই তো ক্ষমতায়, তাই না? আপনারা কি কোনো দিন শুনছেন একটা লোককে, মানে ভারতীয় লোক, আমি জানি না বাংলাদেশে কতজন লোক আছে, নিশ্চয়ই কয়েক হাজার লোক তো হবেই, লক্ষ টক্ষ যাবে না, হয়তো 20, 25, 30, 40 হাজার এরকম লোক হবে। এবং সেটা নিছক ঠেকায় পড়ে, ওই যে বললাম না যে বাংলাদেশের মিল কলকারখানা ফ্যাক্টরির মালিক যেহেতু ওই যে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল কাজে বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করা লোকের দক্ষতা নাই, এই জন্য তারা ভয়ঙ্কর ভারত বিরোধী হওয়া সত্ত্বেও সে ভারতীয় হিন্দুদেরকেই তারা কিন্তু এমপ্লয়মেন্ট দিয়েছে, এমপ্লয় করেছে। কিন্তু এই যে 1.5 বছরে এই আসিফ নজরুল ইসলাম কিন্তু বাংলাদেশের একজন ভারতীয়কে চাকরি স্যাক করে তাদেরকে কিন্তু ভাষায় 2টা লাথি দিয়ে ভারতে কিন্তু পাঠাতে পারেনি। কেন পারেনি? কারণ কি? কারণ ভারতীয় ওই টেকনিক্যাল হ্যান্ডগুলা, এবং খালি ভারত থেকে না, আমি যতটা জানি বাংলাদেশে কিন্তু ভারত, শ্রীলঙ্কা, তারপরে চায়না এবং থাইল্যান্ড, এই সমস্ত দেশের টেকনিক্যাল হ্যান্ড কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কাজ করে। এবং দেখবেন যে অন্য দেশের কথা বাদ, শ্রীলঙ্কা বা চায়না বা থাইল্যান্ড ওদের কথা বাদ, বাংলাদেশের মানুষ তো ভারতকে ঘৃণা করে, ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, কারণ ওরা তো মুশরিক, তাই না? কিন্তু এদের একটাকেও পাশায় লাথি দিয়ে কিন্তু বার করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে যে এরা তো আসলে সরকারি কোনো চাকরি করে না, এরা করে প্রত্যেকটা ব্যক্তি মালিকানাধীন কোনো মিল কলকারখানা ফ্যাক্টরি, তাই না? তো মিল মালিকই তো বলছে তুমি, মানে সরকার হয়তো উদ্যোগ নিতে চাইছিল, তো তখন মিল মালিকরা বলছে তোমরা তো এদেরকে মানে বের করে দিবা। তো বাংলাদেশের কোনো লোক তো এই কাজ করতে পারে না, তাহলে বাংলাদেশের কোনো লোক তো এই কাজ করতে পারে না। এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশ থেকে কিন্তু এদেরকে বের করা যায় নাই, অর্থাৎ যদি সত্যিকার অর্থে এদেরকে বের করে দেওয়া হতো তাহলে বাংলাদেশে এখনও ওই যে নিবু করে কিছু মিল কলকারখানা ফ্যাক্টরি আছে না, এগুলো কিন্তু সব শাটডাউন হয়ে যেত, বুঝছেন? এখন ভাতিজা হাসনাত আবদুল্লাহ হলো একজন কি খাঁটি মুমিন, সে ইসলাম ছাড়া অন্য কিছু বোঝে না। আমি জানি না তার মানে ওই স্কুল জীবনের ব্যাকগ্রাউন্ড, সে কি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদিও পরবর্তীতে পড়ছে, কিন্তু আমরা তো জানি যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোকজন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। মনে হয় যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তা না হলে সে এত ধার্মিক হয় কী করে? তো সে বলছে যে এই ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দিতে হবে। আসলেই তো কথাটা কিন্তু ঠিক। আসলে মুসলমানদের সাথে তো মুশরিকদের বন্ধুত্ব হয় না রে। কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, সূরা আল মাইদা 51 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে অমুমিন অর্থাৎ ইহুদি নাসারা, খ্রিস্টান, কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিক এদের সাথে বন্ধুত্ব করো না। এদের সাথে বন্ধুত্ব করলে তোমাদের স্থান হবে জাহান্নাম। তো তাহলে এখানে এই যে এই বাংলাদেশের সরকার, বাংলাদেশের লোকজন কেউই কিন্তু ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে চায় না। বাংলাদেশের সরকার যে কত প্রকারে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে চায় না সেটা তো বহুবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছে, তাই না? এমন না যে সে বলে নাই। 7 সিস্টার্স অশান্ত করবে, এইটা করবে, ওইটা করবে, এবং তারই কথার প্রতিধ্বনি কিন্তু এই ভাতিজা হাসনাত আবদুল্লাহর মুখ থেকেই আমরা শুনি। এবং অতঃপর চূড়ান্ত সিদ্ধান্ত সে দিয়ে দিল যে বাংলাদেশের থেকে ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দিতে হবে। কথাটা কিন্তু ঠিক, ইসলামিক পার্সপেক্টিভে এটাই করা উচিত। এবং তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা ভয়ঙ্কর খুশি হবে। দেখেন না কীভাবে দল বেঁধে কোথায় হাত দিকে কে বা কারা গুলি করছে। ঠিক আছে, যে গুলি করছে তারা কেউ হয়তো চিহ্নিত করছে, কিন্তু কথা নাই বার্তা নাই। প্রথমে দৌড় দিল কি বিএনপিকে, মির্জা আব্বাসকে, পরে দৌড় দিল আওয়ামী লীগকে, পরে দৌড় দিল ভারতকে। মানে আসলে এদের দরকার হলো একটা অজুহাত
যে কোনোভাবেই হোক ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে। এখন এদের উদ্দেশ্য মহান, বাংলাদেশে ইসলামী শরিয়া কায়েম করবে, তো ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ মানে জিহাদ না করলে সেইটা কিন্তু আবার হবে না, জায়েজ হবে না। এমনি এমনি খালি ইসলামী শাসন কায়েম করবে, এটা কিন্তু মানে বৈধ হবে না আল্লাহর দৃষ্টিতে। মনে হয় সেই জন্য একটা যুদ্ধ লাগানোর জন্য এই সমস্ত বিষয়, কিন্তু এটা ইসলামিক পার্সপেক্টিভে ঠিকই আছে, তৌহিদি জনতা এটাও চায়। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে ভারতীয়দের প্রতি, ভাই তোমাদের লজ্জা শরম কিছু নাই, আত্মসম্মান বলে কিছু নাই। তোমাদের এই যে তৌহিদি জনতা, তোমাদের ওই যে ভিসা সেন্টার কোথায় সিটাগাং কই ইটপাটকেল মারলো, তাই না? তো বাংলাদেশের তৌহিদি জনতা তো তোমাদের বাংলাদেশে চায় না। তোমরা এখনও পর্যন্ত এগুলো ক্লোজ করে দিয়ে এখানে ভেঙে যাচ্ছ না। বাংলাদেশে তোমাদের দূতাবাস রাখতেই হবে, এমন কী টাকা যেখানে বাংলাদেশের মানুষ তোমাদেরকে চাচ্ছে না। তো তোমরা মানে বাংলাদেশের মানুষ যেহেতু তোমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না, তাহলে তোমাদের এত কী ঠেকা? তোমাদের লজ্জা শরম আত্মসম্মান এগুলো থাকলে নিশ্চয়ই এগুলা জোর করে বাংলাদেশে থাকতে না। ভাতিজা হাসনাত আবদুল্লাহ হলো বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি, তার কথাই আমাদের কথা। সে যখন বলছে লাথি মেরে বের করে দিবে, যেহেতু তোমরা যাচ্ছ না, তাহলে তাকে তো এই কথা বলতেই হবে, তাই না? মানে আর কত অপমান অপদস্থ তোমাদের করতে হবে যে বাংলাদেশ থেকে তোমরা ভেগে যাইতে পারো, মানে ভেগে যাবে? আর কি করতে হবে বলো তো? দেখো, বাংলাদেশের এই তৌহিদি জনতা আর যাই হোক ভদ্র সভ্য, তোমাদের ওখানে আক্রমণ করে যে আগুন মাগুন জ্বালায় নাই, ভাঙচুর করে না, এটা তোমাদের মানে এটা তোমাদের বিশাল সৌভাগ্য না? ওই যে 17 তারিখ না কয় তারিখ তোমাদের অভিমুখে লং মার্চ করছিল, তো এই একই ধরনের লং মার্চ যখন ওই যে শেখ হাসিনার যে মানে বাসভবন গণভবন কী জানি এটা নাম ভুলে গেছি, তো সেখানে যখন করেছিল তখন শেখ হাসিনা কি বাংলাদেশ ছেড়ে চলে যায় নাই? তো তোমরা এখনও বেলজ্জিতের মতো এখনও পড়ে আছো কী জন্যে বলো তো? আমি তো বুঝছি না। তোমাদের বাণিজ্য থাকলে এখনই তোমাদের বাংলাদেশ থেকে কেটে পড়া উচিত, এবং একই সঙ্গে বাংলাদেশের সাথে তোমাদের যাবতীয় কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক সবগুলো ছিন্ন করা উচিত। তোমরা ওই যে মানে বাংলাদেশে কি চাউল রপ্তানি করো, তারপরে কি করো ওই যে পেঁয়াজ না রসুন টসুন কী জানি দাও, আরে ভাই এইগুলো দিয়ে একবার মাথায় উঠে গেছো। তোমাদের দেশের চাউল বা তোমাদের দেশের পেঁয়াজ এগুলো বাংলাদেশের মানুষ যদি না পায়, তাহলে কি বাংলাদেশের মানুষ মরে যাবে? আর যদি যায়ও তাতে তোমাদের কি? তোমাদের চাউল অথবা পেঁয়াজ এগুলো তো হারাম, এগুলো তো হারাম। তোমরা মুশরিক, তোমরা এগুলো উৎপাদন করছো, এগুলো তো মুসলমানদের জন্য হারাম। তো এখন তোমাদের হারাম জিনিস এই তৌহিদি জনতা খাইতে চায় না, তোমরা তো জোর করে বাংলাদেশে পাঠাও। বাংলাদেশের তৌহিদি জনতা কি মনে করো জানো? যদিও আমি জানি এই ভারতের বার্ষিক এক্সপোর্ট মানে এক্সপোর্ট যে রেভিনিউ, এটা মনে হয় যে লাস্ট যেটা আমি জানি $800 বিলিয়ন বেশি। তো তার মধ্যে মাত্র 11-12 বিলিয়ন ডলার বাংলাদেশের সাথে করে। তো পার্সেন্টেজ হিসাব করলে 1.5 to 1.7 এরকম। অথচ বাংলাদেশের লোকজন কি মনে করে জানো? বাংলাদেশের লোকজন মনে করে যে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য যদি তোমরা না করতে, তাহলে তোমাদের ব্যবসায়ীরা নাকি সব লাল বাতি জ্বালাইতো, না খেয়ে মরতো, রাস্তা ভিক্ষা করতো। হ্যাঁ, যেখানে 100 ভাগের মাত্র 1.5 বা 7% ব্যবসা ভারত বাংলাদেশের সাথে করে, তো বাংলাদেশের তৌহিদি জনতা অত খোঁজখবর রাখার ধার ধারে না, অত স্ট্যাটিস্টিক্যাল বা সার্ভে ডাটা বা ডেটা এগুলো মানে খোঁজখবর নেওয়ার ধার ধারে না। যেহেতু তোমাদের দেশ থেকে প্রচুর এই যে কী আসে, পেঁয়াজ রসুন, তারপরে কি চাউল, সম্প্রতি শুনছি যে কাঁচামরিচও আসে, তো এইগুলো আসে বলেই তো তোমরা বেঁচে আছো রে ভাই। বাংলাদেশের তৌহিদি জনতা কিন্তু এটাই মনে করে। তারা ওই যে বললাম না যে তারা এত সমস্ত ওই যে বাণিজ্যিক স্ট্যাটিস্টিক্যাল ডেটা মেটা সার্ভে ডেটা এগুলো কিন্তু কেয়ার করে না, তারা এটাই মনে করে। হ্যাঁ, এবং আমিও এখন বিশ্বাস করতে বাধ্য, কারণ তোমাদেরকে এত অপমান অপদস্থ করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের থেকে কিছু লাভ করার জন্য, হালকা পাতলা যে ওই 1.5% ব্যবসা করো, এবং এটার উপরেই যে তোমাদের দেশ আসলে নির্ভর করে সেটা তো আমিও বুঝতে পারতেছি। তা যদি না হয়, ভাতিজা হাসনাত আবদুল্লাহ এত অপমান অপদস্থ তোমাদের করছে, আমার কাছে মনে হয় যে হাসনাত আবদুল্লাহ এটা বাংলাদেশের সরকারের মানে ভয়েসই আমার মনে হয় যে তার মুখ দিয়ে বের হচ্ছে। তা যদি না হতো তাহলে তো বাংলাদেশ সরকার নিশ্চয়ই এর এগেনস্টে নিশ্চয়ই কোনো টিয়ে দিত, স্টেটমেন্ট দিত, কি দিত না?
বা বাংলাদেশের যে বড় যে রাজনৈতিক দল বিএনপি, তারাও কোনো স্টেটমেন্ট দিত, বা জামাত ইসলাম স্টেটমেন্ট দিত, তারা কিন্তু অল খোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, একেবারে শুনশান নীরবতায় আছে, কেউ কিছু বলছে না। তার মানে কি, মানে হচ্ছে ভাতিজা হাসনাত আবদুল্লার বক্তব্য হলো সরকারের বক্তব্য, তাই না? তো তোমরা তো বেলজ্জিত, আমাদের দেশের উপরে ভরসা করে তোমরা চলো, এটা কি বুঝি না? বুঝি। এই জন্য বেলজ্জিতের মতো এরপরও বাংলাদেশের সাথে সম্পর্ক রাখো, কারণটা কি, বিষয় কি? যাই হোক, তোমাদের প্রতি আমার অন্তত ব্যক্তিগতভাবে খুব করুণা হয়। এত লাজ লজ্জা শরম জাতি এই দুনিয়াতে আমি অন্তত আর দেখিনি। ধন্যবাদ।